ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শেষ। আপনি কি চাচ্ছেন যে নারীর অধিকারটা তাদের কাছেই থাকে? কথা বলে নারীদের নিয়ে এই বিষয়টা জানতে চাচ্ছি যে খোলাসাভাবে একটু বলবেন। আমি চাই নারী মানুষ, অন্য মানুষের যেরকম অধিকারগুলো আছে সেই অধিকারগুলো তাকে দেন। আপনি যদি রাত্র 10টার সময় রাস্তা দিয়ে হাঁটার একা একা অধিকার রাখেন, একটা মেয়েও রাস্তা দিয়ে একা একা যাওয়ার অধিকার রাখে। আপনিও কিন্তু রাস্তা দিয়ে যখন যান আপনাকে ছিনতাইকারী ধরে, আপনি কিন্তু নিরাপদ না, আপনি নিরাপত্তাহীনতায় ভুগেন। আমি নারীকে ধরলেও কিন্তু সে নিরাপত্তাহীনতায় ভুগে। নারীকে আলাদা বর্গ করে দেখার কিছু নাই, নারীকে মানুষ হিসেবে দেখতে শিখুক। মানুষ হিসেবে এই রাষ্ট্রের সকলের অধিকার সমান। লিঙ্গ নিরপেক্ষ রাষ্ট্র চাই, সেক্ষেত্রে নারী বা পুরুষের পৃথক পৃথক অধিকার এই ধারণাই মানে সমস্যাজনক। নারী বা পুরুষের পৃথক পৃথক অধিকার হওয়ার কোনো কারণ নেই। আপনাকে একটা প্রশ্ন করি, 21 বছরের ছেলে বিয়ে করে আর 18 বছরের মেয়ে বিয়ে করে কেন? কেন? আপনার তো পুরুষের সাথে বৈষম্য হচ্ছে। 18 বছর আপনি ভোট দিতে পারেন আর বিয়ে করতে পারেন না। বৈষম্যের কত রূপ আছে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। 18 বছরে ভোট দিতে পারেন অথচ 18 বছরে বিয়ে করতে পারবেন না। কেন করেছে জানেন? কারণ নারীকে, পুরুষকে গার্ডিয়ান বানিয়েছে। ওই যে আপনার বাংলাদেশি চেতনা যে পুরুষকে বড় হইতে হবে বয়সে, পুরুষকে গার্ডিয়ান হইতে হবে, এই জন্য আপনি কি করেছেন? 18 বছরের নারী আর 21 বছরের ছেলের বিয়ের অধিকার দিয়েছেন। এগুলো চেঞ্জ করা খুবই জরুরি, এগুলো সকলের সমান হওয়া খুবই জরুরি। আলাদা করে দেখার কিছু নাই, আপনি মানুষ হিসেবে দেখেন, দ্যাটস এনাফ। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ধরনের সংস্কারের বিষয়গুলো হাতে নিয়েছে, তো তাদের কাছে আপনি যেহেতু একজন সচেতন মহলে দাঁড়িয়ে আছেন, আপনার দিক থেকে কি কি সংস্কার আপনি আশা করছেন? সংস্কারের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটি আমার কাছে মনে হয়, আপনি জানেন যে সংবিধান নিয়ে আমাদের একটা জটিলতা আছে। কারণ আপনি যদি বিদ্যমান যে সংবিধান আছেন সেই সংবিধানের দিকে তাকান, তাহলে এই সরকারের কিন্তু কোনো স্ট্যান্ডই নাই, সে কিন্তু দাঁড়াতে পারে না। সংবিধান পরিবর্তন করা খুবই আবশ্যক, সংবিধানের সংস্কার করা খুবই আবশ্যক। আমি মনে করি না পুরো সংবিধান নতুন করে লেখার প্রয়োজন আছে। আমি মনে করি যেখানে যেখানে সংশোধন প্রয়োজন দরকার সেটা আমাদের অতি দ্রুততার সাথে করা উচিত। শিক্ষা নিয়ে আমাদের কমিশন গঠন করা উচিত, সেখানে সংস্কার করা ভীষণ জরুরি। কারণ শিক্ষা আমাদের মনস্তত্ত্ব তৈরি করে, আমাদের চিন্তা তৈরি করে, সেটা নিয়ে আমরা আলাপ করতে পারি। যদি সময় থাকে সেটা করা উচিত। খুবই গুরুত্বপূর্ণভাবে সংস্কার, আপনাদের মিডিয়াকে বলতে চাই, আপনাদের মিডিয়ার একটি নীতিমালা তৈরি করা খুবই জরুরি, যে এখানে যখনই কোনো শাসক পক্ষ আসবে সে কতটুকু ইন্টারভেন করার ক্ষমতা রাখবে। এইটা যদি আপনারা না ঠিক করতে পারেন এই দফায়, তাহলে আপনারা পুনরায় আগের দফায় ফেরত যাবেন। কারণ প্রত্যেকটা মিডিয়ার, আপনি কি চান যে এই সরকারের আমলে আপনার চাকরিটা থাকুক আর ওই সরকারের আমলে চাকরিটা থাকুক না, নাকি আপনি একটা নিরাপদ নিশ্চিত জীবন চান? আপনাকে প্রশ্ন করতে শিখতে হবে। যদি আপনি নিরাপদ নিশ্চিত জীবন চান, তাহলে আপনাকে ওই জায়গায় আসতে হবে যে আপনি সরকারের ইন্টারভেনশন কতটুকু হবে, মিডিয়ার ক্ষেত্রে খবর প্রচারের ক্ষেত্রে তার ইন্টারভেনশন কতটুকু হবে, সেই বিষয়ক একটা সংস্কার, একটা নীতিমালা তাদের জন্য করাটা খুবই জরুরি। ম্যাম, সর্বশেষ একটা প্রশ্ন, আমরা দেখি প্রতিবার সরকার পরিবর্তনে যে সরকারি ক্ষমতায় আসুক একটা সমস্যা থেকেই যায়, সেটা হচ্ছে ধর্ষণ এবং ইফটিজিং। এটা কিন্তু বন্ধ করা কোনোভাবেই যাচ্ছে না, চলমান রয়েছে। তো ধর্ষকদের জন্য কি ধরনের শাস্তি বাস্তবায়ন করা হলে এটা বন্ধ করা যাবে বলে আপনি মনে করেন? ধর্ষকের ক্ষেত্রে দেখেন, আমি এই ক্ষেত্রে খুব এমন একটা অজনপ্রিয় কথা বলবো আপনাদেরকে, আপনাদের ভালো লাগবে না। আমি কিন্তু ধর্ষকের মৃত্যুদণ্ড চাই না। এটা আমি শুধু না, যখন ব্রিটিশ ল হয়েছিল তখন কিন্তু ধর্ষকের মৃত্যুদণ্ড চাওয়া হয়নি। কেন চাওয়া হয়নি জানেন? কারণ ধর্ষকের যদি আপনি মৃত্যুদণ্ড চান, তাহলে তখন যে ভিকটিম থাকে, তখন সে ভিকটিমকে মেরে ফেলবে, তাকে বাঁচতে দিবে না। কারণ সে যদি বেঁচে থাকে তাহলে কিন্তু তার শাস্তি হবে না। তাহলে কি করতে হবে? আপনাকে ধর্ষকের শাস্তির প্রক্রিয়াটাকে সংশোধন করতে হবে। আপনি ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দেন, তার যাবজ্জীবন, কারণ তার কোনো এখতিয়ার নাই। আপনার সন্তান, আমার সন্তান, কেউ নিরাপদ না একজন ধর্ষক যখন বাইরে থাকে, তাই তো? তাহলে আপনি তাকে কারাদণ্ড দেন, তাকে যাবজ্জীবন দেন, একটা সময় দেন যাতে সে সেখানে থাকে, সেটা বরঞ্চ অনেক বেশি সলিউশন। ধর্ষক হওয়ার পরে যিনি, আমাদের যে প্রক্রিয়া, আমাদের প্রক্রিয়াতে কী আছে? আপনার মেডিকেল করতে হবে, খুব তাড়াতাড়ি মেডিকেল করতে হবে। আমাদের প্রক্রিয়ার মধ্যে কী আছে? আমাদের প্রক্রিয়ার মধ্যে আছে আপনার ওই মুহূর্তে থানায় মামলাটা নিতে হবে, যে ইমিডিয়েটলি থানায় মামলা। কিন্তু আপনি যদি থানায় মামলা নিতেই গড়িমসি করেন, 3 দিনের মেডিকেলের জায়গায় 7 দিন পরে মেডিকেল করেন, তখন কি হয়? তখন তার কোনো এভিডেন্স পাওয়া যায় না, আলটিমেটলি সেই ধর্ষকের কোনো বিচার হয় না। আমি যেটা বলবো যে ধর্ষণের শাস্তি যাবজ্জীবন করে ধর্ষকের শাস্তি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে আসা উচিত। অর্থাৎ কোনো ধর্ষকের শাস্তি 40 দিনের মধ্যে আপনাকে করে ফেলতে হবে। আপনি 40 ডেজের মধ্যে ধর্ষকের শাস্তি কনফার্ম করেন, দেখবেন ধর্ষণ এমনি এমনি কমে যাচ্ছে। একটা রাজনৈতিক
রাজনৈতিক প্রশ্ন আছে। কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ফোনালাপ ফাঁস হয়েছে, যেখানে তিনি বলেছেন যে আমি আশেপাশে আছি, হুট করে যে কোনো সময় ঢুকে পড়বো। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখেন আপনারা? না দেখেন, এটা আমার কাছে খুবই বিরক্তিদায়ক, কারণ আমি তখনও বলছি এখনো বলছি আমার কথার কোনো পরিবর্তন হবে না। আপনি ফোনে আড়ি পাতবেন, ফোন ফাঁস করবেন আর সেটা প্রকাশ